সুপ্রিয় শিক্ষার্থী, আমি অভিজিৎ দেবনাথ, প্রভাষক রসায়ন বিজ্ঞান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ। আমাদের কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব ডক্টর এ.কে.এম. আব্দুর রফিক স্যারের নির্দেশনায় এবং রসায়নের বিভাগীয় প্রধান জনাব মোহাম্মদ মিজানুর রহমান স্যারের সার্বিক সহযোগিতায় আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমার ক্লাসে রসায়নের দ্বিতীয় পত্র পরিমাণগত রসায়নের অর্থাৎ তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ জারণ বিজারণ সম্পর্কে আলোচনা করব। তোমরা হয়তো জানো, জারণ বিজারণ একটি বৃহৎ অংশ। একটি ক্লাসে জারণ বিজারণের সমস্ত অংশ আলোচনা করা কোনোভাবেই সম্ভব নয়। এর জন্য আমি সম্পূর্ণ জারণ বিজারণ অংশটিকে কয়েকটি ক্লাসে বিভক্ত করে তোমাদেরকে পাঠদান করব। আজকে আমি জারণ বিজারণের প্রথম ক্লাসে জারণ বিজারণের মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তা শুরুতেই তোমরা জানো জারণ বিজারণ করতে গেলে আমাকে জানতে হবে জারণ কি। জারণ একটি প্রক্রিয়া। কিসের প্রক্রিয়া? ইলেকট্রন ত্যাগ করার প্রক্রিয়া। আমরা বলতে পারি কোন রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক সত্তা কর্তৃক, এই যে আমি বললাম রাসায়নিক সত্তা বলতে কি বোঝায়? অণু, পরমাণু, আয়ন এসবকে বোঝায়। তাহলে আমরা বলতে পারি কোন রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক সত্তা কর্তৃক ইলেকট্রন ত্যাগ করার প্রক্রিয়াকে জারণ বলে। উদাহরণস্বরূপ এখানে আমি যদি সোডিয়াম পরমাণু নেই, তা আমরা জানি সোডিয়াম পরমাণুর সর্ববহিষ্ঠ কক্ষপথে একটি ইলেকট্রন আছে। এই যদি একটি ইলেকট্রন ত্যাগ করে, তো সোডিয়াম একটি একক ধনাত্মক আধারে পরিণত হয়। তো লক্ষ্য করো, এখানে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছে, এই কারণে এখানে জারণ ক্রিয়া সংঘটিত হয়েছে। আবার ফেরাস আয়ন এও যদি একটি ইলেকট্রন ত্যাগ করে, তো এখানে ফেরিক আয়ন উৎপন্ন করে। তো লক্ষ্য করো, এখানে ইলেকট্রন ত্যাগের ঘটনা ঘটেছে, অর্থাৎ এই প্রক্রিয়াটি একটি জারণ প্রক্রিয়া। অর্থাৎ কোন রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক সত্তা কর্তৃক ইলেকট্রন ত্যাগ করার প্রক্রিয়াকে জারণ বলে। তুমি একটা বিষয় সবসময় লক্ষ্য রাখবে যে জারণ ক্রিয়ার ফলে অর্থাৎ ইলেকট্রন ত্যাগের ফলে সর্বদাই ধনাত্মক চার্জের সংখ্যাটা বৃদ্ধি পাবে অথবা ঋণাত্মক চার্জের সংখ্যা হ্রাস পাবে। এরপর আসো বিজারণ। জারণের বিপরীত প্রক্রিয়াটাই হলো বিজারণ। অর্থাৎ কোন রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক সত্তা কর্তৃক ইলেকট্রন গ্রহণ করার প্রক্রিয়াকে বিজারণ বলে। যেমন ফেরিক আয়ন একটি ইলেকট্রন গ্রহণ করলে ফেরাস আয়ন উৎপন্ন করে। এক্ষেত্রে যেহেতু ইলেকট্রন গ্রহণ ঘটেছে, এই কারণে এই প্রক্রিয়াটি হলো একটি বিজারণ প্রক্রিয়া। আবার ক্লোরিন পরমাণু যদি একটি ইলেকট্রন গ্রহণ করে, তো ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। লক্ষ্য করো, এই ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করেছে, অর্থাৎ এই প্রক্রিয়াটি একটি বিজারণ প্রক্রিয়া। সার্বিকভাবে এটাই দাঁড়ালো, জারণ হলো ইলেকট্রন ত্যাগ করার প্রক্রিয়া এবং বিজারণ হলো ইলেকট্রন গ্রহণ করার প্রক্রিয়া। এরপর আসো এই জারণ বিজারণ যে সমস্ত পদার্থ ঘটায় তাদেরকে কি বলে? অর্থাৎ যে সকল রাসায়নিক সত্তাগুলো এই জারণ বিজারণ প্রক্রিয়াগুলো ঘটায় তাদেরকে বলা হয় জারক বা বিজারক পদার্থ। তো সবার প্রথমে আমরা আসি জারক পদার্থ। জারক অপরকে জারিত করে কিন্তু নিজে বিজারিত হয়। এই যে বললাম নিজে বিজারিত হয়, অর্থাৎ নিজে ইলেকট্রন গ্রহণ করে, তাহলে আমরা জারককে এভাবে সংজ্ঞায়িত করতে পারি: জারণ বিজারণ বিক্রিয়ায় যে সকল রাসায়নিক পদার্থ
ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয় তাদেরকে জারক পদার্থ বলে। বিভিন্ন ধরনের জারক পদার্থ আছে। তো ধরো এখানে গ্যাসীয় জারক পদার্থ আছে। গ্যাসীয় জারক পদার্থ হিসেবে আমরা অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড গ্যাস ইত্যাদি ধরতে পারি। এরপর আছে কিছু তরল জারক পদার্থ, যেমন ব্রোমিন, নাইট্রিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড ইত্যাদি হলো তরল জারক পদার্থ। এরপর আছে কিছু কঠিন জারক পদার্থ, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট ইত্যাদি। এরা হলো কঠিন জারক পদার্থ। একইভাবে আসো বিজারক পদার্থ। তো লক্ষ্য করো, বিজারক পদার্থ অপরকে বিজারিত করবে কিন্তু নিজে জারিত হবে। যেহেতু নিজে জারিত হয় অর্থাৎ সেই ইলেকট্রন ত্যাগ করে, তাহলে আমরা বলতে পারি যে সকল রাসায়নিক জারণ বিজারণ বিক্রিয়াকালে যে সকল রাসায়নিক সত্তা ইলেকট্রন ত্যাগ করে নিজে জারিত হয় তাদেরকে বিজারক পদার্থ বলে। কি বললাম? জারণ বিজারণ বিক্রিয়াকালে যে সকল রাসায়নিক সত্তা ইলেকট্রন ত্যাগ করে নিজে জারিত হয় তাদেরকে বিজারক পদার্থ বলে। এখানেও তিন ধরনের বিজারক পদার্থ আছে। ধরো গ্যাসীয় বিজারক পদার্থ আছে, হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন সালফাইড ইত্যাদি হলো গ্যাসীয় বিজারক পদার্থ। এরপর আছে তরল বিজারক পদার্থ, যেমন ধরো এখানে নাইট্রাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড ইত্যাদি হলো তরল বিজারক পদার্থ। একইভাবে ফেরাস সালফেট, H2C2, অক্সালিক অ্যাসিড, ক্যালাস, অক্সালিক অ্যাসিডের ক্যালাস, এগুলো হলো কঠিন বিজারক পদার্থ। যাই হোক, তাহলে আমরা জারণ বিজারণ এবং জারক বিজারক সম্পর্কে ধারণা পাইলাম। এখন একটি গুরুত্বপূর্ণ অংশ আসি। জারণ সংখ্যা, অক্সিডেশন নাম্বার। জারণ সংখ্যা, অক্সিডেশন নাম্বার। যৌগ বা আয়ন সৃষ্টির সময় কোন পরমাণু ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণের ফলে পরমাণুতে সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সংখ্যাকে ওই পরমাণুর জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার বলে। আবার বলি, যৌগ বা আয়ন সৃষ্টির সময় কোন পরমাণুর ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণের ফলে সৃষ্ট ধনাত্মক, পরমাণুতে সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সংখ্যাকে ওই পরমাণুর জারণ সংখ্যা বলে। তা আমরা যদি বিভিন্ন যৌগে কেন্দ্রীয় পরমাণুগুলোর জারণ সংখ্যা নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে আগে থেকে কিছু বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। তো পর্যায় সারিতে যত সমস্ত মৌলগুলো আছে, কিছু মৌলের জারণ সংখ্যাগুলো নির্ধারিত এবং অনেক মৌলের জারণ সংখ্যাগুলো পরিবর্তনশীল। যেমন গ্রুপ 1 এ যত সমস্ত মৌল আছে এদের জারণ সংখ্যাগুলো +1 হয়। একইভাবে গ্রুপ 2 এ যত সমস্ত মৌল আছে তাদের জারণ সংখ্যা +2 হয়। গ্রুপ 3 এর যত সমস্ত মৌল আছে তাদের জারণ সংখ্যা +3 হয়। এছাড়া লক্ষ্য করো, হাইড্রোজেন পরমাণু জারণ সংখ্যা -1 হয় যদি হাইড্রোজেন পরমাণু ধাতব পরমাণুর সাথে যৌগ গঠন করে। ধাতব হাইড্রেট যৌগগুলোর ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ সংখ্যাটি -1 থাকে। আবার হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 হয় যদি হাইড্রোজেন পরমাণু অধাতব পরমাণুর সাথে যৌগ গঠন করে। একইভাবে অক্সিজেন পরমাণুর জারণ সংখ্যা -2 হয় সাধারণ অক্সাইড যৌগগুলোর ক্ষেত্রে। আবার অক্সিজেন পরমাণুর জারণ সংখ্যা -1 হয় পার অক্সাইড যৌগগুলোর ক্ষেত্রে। আবার অক্সিজেন পরমাণুর জারণ সংখ্যা -1/2 হয় সুপার অক্সাইড যৌগগুলোর ক্ষেত্রে। আবার ফ্লুরিন পরমাণুর জারণ সংখ্যা -1 হয়। একটি বিষয় তুমি লক্ষ্য রাখবে, একটি পরমাণু সর্ববহিস্থ কক্ষপথে সর্বমোট যতটি ইলেকট্রন থাকবে
ওটি হতে পারে ওই পরমাণুর সর্বোচ্চ জারণ মান। আর সর্ববহিস্থ কক্ষপথে যত সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকবে ওইটা হবে ওই পরমাণুর সর্বনিম্ন জারণ মান। আমি একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করে দিই। তো লক্ষ্য করো, এখানে নাইট্রোজেন একটি পরমাণু, এর পারমাণবিক সংখ্যা কিন্তু 7। ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 2s2 2px1 2py1 2pz1। তো তুমি লক্ষ্য করো এক্ষেত্রে নাইট্রোজেন পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে সর্বমোট 5টি ইলেকট্রন আছে, অর্থাৎ নাইট্রোজেনের সর্বোচ্চ জারণ মান কোন যৌগে +5 হতে পারে। আবার লক্ষ্য করো নাইট্রোজেনের সর্ববহিস্থ কক্ষপথে 3টি বিজোড় ইলেকট্রন রয়েছে, তাহলে নাইট্রোজেনের কোন যৌগে নাইট্রোজেনের জারণ মান সর্বনিম্ন -3 হতে পারে। আচ্ছা, তো এখন আমরা আসি বিভিন্ন যৌগে কেন্দ্রীয় পরমাণুগুলোর জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করে। তো ধরো সবার প্রথমে আমি একটা যৌগ নিলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আমি এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যৌগে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যাটি নির্ণয় করব। তো লক্ষ্য করো, তাহলে ধরি প্রতিটি ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত? x। পটাশিয়াম যেহেতু গ্রুপ 1 এর মৌল, তাহলে তার জারণ সংখ্যা কিন্তু হবে +1। অক্সিজেনের জারণ সংখ্যা, প্রতিটি অক্সিজেনের জারণ সংখ্যা হলো -2। এই অর্থে পটাশিয়াম আছে একটি, ম্যাঙ্গানিজ x ধরছি, অক্সিজেন প্রতিটি অক্সিজেন -2, এরকম আছে 4টা, ইকুয়াল টু যেহেতু এটি যৌগ তার সর্বমোট জারণ সংখ্যা থাকবে 0। এই অর্থে এখানে হিসাব করলে x +7, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট যৌগে ম্যাঙ্গানিজের জারণ মানটি হয় +7। আবার লক্ষ্য করো H2SO4 যৌগটা কি? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড আমি যদি সালফারের জারণ সংখ্যাটা নির্ণয় করতে চাই, তো ধরি সালফারের জারণ সংখ্যা কত? x। প্রতিটি হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, প্রতিটি অক্সিজেনের জারণ সংখ্যা -2। তা এখানে হাইড্রোজেন আছে একটি, সরি দুইটি, তাহলে +1 * 2, সালফারটা x ধরছি, অক্সিজেন -2 * 4 ইকুয়াল টু, যেহেতু যৌগ টোটাল জারণ মানটা 0, তাহলে সেই হিসাব করলে +2x - 8 = 0, অর্থাৎ x = +6। অর্থাৎ সালফিউরিক অ্যাসিড যৌগে সালফারের জারণ সংখ্যা হলো +6। আমি যদি আরেকটি যৌগ এখানে নেই পারঅক্সোসালফিউরিক অ্যাসিড, এক্ষেত্রে আমি যদি প্রচলিত নিয়মে সালফারের জারণ সংখ্যা বের করতে চাই, তো সালফারের জারণ সংখ্যা ধরলাম এখানে x, এখানে প্রতিটি হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, অক্সিজেনের জারণ সংখ্যা, প্রতিটি অক্সিজেনের জারণ সংখ্যা -2। তাহলে হাইড্রোজেন আছে দুইটি, +1 * 2, সালফারের জারণ সংখ্যা x, আর অক্সিজেন আছে 5টি, -2 * 5, টোটাল যৌগের জারণ সংখ্যা 0। তাহলে এখানে হিসাব করলে x এর মান বের হয় +8। অর্থাৎ প্রচলিত নিয়মে পারঅক্সোসালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা হচ্ছে +8। কিন্তু লক্ষ্য করা, আমি একটু আগে তোমাকে একটা কথা বলছিলাম যে একটি মৌলের সর্ববহিস্থ কক্ষপথে সর্বমোট যতটি ইলেকট্রন থাকবে সেটি হতে পারে তার সর্বোচ্চ জারণ মান। তা আমরা জানি সালফারের সর্ববহিস্থ কক্ষপথে কিন্তু সর্বমোট 6টি ইলেকট্রন আছে। এই অর্থে সালফারের জারণ সংখ্যাটা সর্বোচ্চ +6 হতে পারে, কিন্তু এখানে হয়ে গেছে কত? +8। তাহলে এখানে আমরা যদি গাঠনিক সংকেতের ভিত্তিতে সালফারের জারণ সংখ্যাটা নির্ণয় করতে চাই, তো লক্ষ্য করো সালফার এক্ষেত্রে পারঅক্সোসালফিউরিক অ্যাসিডে 5টি অক্সিজেন পরমাণু রয়েছে, 3টি অক্সিজেন পরমাণু সাধারণ অক্সাইড বন্ধনে আবদ্ধ আছে, অর্থাৎ তাদের জারণ সংখ্যা কিন্তু -2 হবে। কিন্তু বাকি দুটি অক্সিজেন পরমাণু এই ক্ষেত্রে কিন্তু পারঅক্সাইড বন্ধনে আবদ্ধ রয়েছে, আর আমরা জানি পারঅক্সাইড বন্ধনে আবদ্ধ অক্সিজেন পরমাণুর জারণ সংখ্যা হয় -1। তো লক্ষ্য করো এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যাটি হলো +1, যে 3টি অক্সিজেন পরমাণু সাধারণ অক্সাইড বন্ধনে আবদ্ধ তাদের জারণ সংখ্যাটা প্রত্যেকের -2,
যে দুইটি অক্সিজেন পরমাণু পারক্সাইড বন্ধনে আবদ্ধ তাদের জারণ সংখ্যাটা প্রতিটি অক্সিজেনের -1 আর সালফারের জারণ সংখ্যা ধরলাম x। তাহলে আমি যদি হিসাব করি +1 * 2, তিনটি অক্সিজেন -2 ছিল, -2 * 3, দুটি অক্সিজেন মাইনাস কত ছিল 2 ছিল, আর সালফার ধরলাম x = 0। তো এখানে +2 - 6 - 2 + x = 0, অর্থাৎ x = +6। আমি গাঠনিক সংকেতের ভিত্তিতে দেখাইলাম যে পার অক্সিসালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা কত হয় +6। আচ্ছা, আমি যদি এখানে আরেকটি যৌগ দেখি, উদাহরণস্বরূপ Na2S2O3, যৌগটির নাম হলো সোডিয়াম থায়োসালফেট। আমি যদি প্রচলিত নিয়মে সালফারের জারণ সংখ্যা এখানে নির্ণয় করতে চাই, তো লক্ষ্য করো সোডিয়াম এখানে +1, প্রতিটি সোডিয়ামে প্রতিটি সালফারের জারণ সংখ্যা ধরলাম x, প্রতিটি অক্সিজেনের জারণ সংখ্যা -2, অর্থাৎ +1 * 2 2x - 2 * 3 = 0। তাহলে +2 + 2x - 6 = 0, অর্থাৎ x হচ্ছে +2। অর্থাৎ প্রচলিত নিয়মে সোডিয়াম থায়োসালফেট যৌগে সালফারের জারণ সংখ্যা হচ্ছে +2। কিন্তু আমি যদি গাঠনিক সংকেতের ভিত্তিতে এখানে থায়োসালফেট যৌগের সালফারের জারণ সংখ্যা নির্ণয় করতে চাই, তাহলে কি দাঁড়ায় লক্ষ্য করো, সালফার সালফার তুমি ভালোভাবে পর্যবেক্ষণ করো, এখানে একটি সালফার পরমাণু একটি ইলেকট্রন জোড় অপর একটি সালফার পরমাণুকে প্রদান করছে, অর্থাৎ এখানে একটি কিন্তু সন্নিবেশ বন্ধন তৈরি হয়েছে। এই সন্নিবেশ বন্ধন গঠনকালে দেখো এই সালফার পরমাণুটি যেহেতু ইলেকট্রন জোড় গ্রহণ করেছে, তাই তার জারণ সংখ্যা হবে কত -2। এই অর্থে আমি দেখো এই সালফারের জারণ সংখ্যা নির্ণয় করতে চাই, তো লক্ষ্য করে এখানে সোডিয়ামের জারণ সংখ্যা কত +1, অক্সিজেনের জারণ সংখ্যা কত -2, আর এই সালফারের জারণ সংখ্যা আমি ধরলাম কত x। তাহলে এই অর্থে এখানে দাঁড়ায় +1 * 2, সালফার একটি হলো -2, অপরটি আমি নির্ণয় করব অক্সিজেন -2 * 3 = 0। তাহলে +2 - 2 x - 6 = 0, অর্থাৎ x = +6। তাহলে কি দাঁড়ালো, সোডিয়াম থায়োসালফেট যৌগে এই সালফারের জারণ সংখ্যাটি হচ্ছে +6 আর এই সালফারের জারণ সংখ্যাটি হচ্ছে -2। এভাবে আমরা বিভিন্ন যৌগে কেন্দ্রীয় পরমাণুগুলোর জারণ সংখ্যা নির্ণয় করতে পারি। আমি এখন পড়ব বিভিন্ন ধরনের জারণ বিজারণ বিক্রিয়া। তো সবার প্রথমে আমি এখানে আসি শত জারণ বিজারণ বিক্রিয়া। বিক্রিয়াগুলো কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া, নামটা কি শত জারণ বিজারণ বিক্রিয়া। একটি উদাহরণের মাধ্যমে আমি সংজ্ঞায়িত করি। আমি এখানে নিলাম পটাশিয়াম নাইট্রেট। যদি এই যৌগটিকে আমি উত্তপ্ত করি, তো পটাশিয়াম নাইট্রাইট প্লাস অক্সিজেন সমতা করলাম না। তো লক্ষ্য করো পটাশিয়াম নাইট্রেট যৌগে এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা কিন্তু +5, আর পটাশিয়াম নাইট্রাইট যৌগে নাইট্রোজেন +3। তুমি লক্ষ্য করো এখানে +5 থেকে যে +3 হয়েছে, এখানে কিন্তু সে দুটি ইলেকট্রন কি করছে গ্রহণ করছে। তাহলে গ্রহণ করার ফলে এখানে কি ঘটছে বিজারণ ঘটছে। একইভাবে এখানে কিন্তু অক্সিজেনের জারণ সংখ্যাটা -2 আর এখানে কিন্তু জারণ সংখ্যা 0। তাহলে -2 থেকে যে 0 হয়েছে, এখানে কিন্তু সে দুটি ইলেকট্রন ত্যাগ করছে। ত্যাগ করার ফলে কি ঘটছে জারণ ঘটছে। তো বিক্রিয়াতে কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া ঘটেছে। এখন তুমি লক্ষ্য করো বিক্রিয়ক পদার্থ একটি, এরই মধ্যে একাধিক ভিন্ন মৌলের বিক্রিয়ক পদার্থ একটি, এরই মধ্যে একাধিক ভিন্ন মৌলের একই সাথে জারণ এবং একই সাথে বিজারণ ক্রিয়া সংঘটিত হয়েছে। এর জন্য এই বিক্রিয়াটাকে আমরা বলতে পারি শত জারণ বিজারণ বিক্রিয়া। আমি সংজ্ঞায়িত করি যে সকল জারণ বিজারণ বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের একটি মৌলের জারণ এবং একই সাথে অপর একটি মৌলের বিজারণ ক্রিয়া সংঘটিত হয়, তখন ওই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হয় শত জারণ বিজারণ বিক্রিয়া। আচ্ছা, এরপরে আমরা আসি
অসামঞ্জস্যতা বিক্রিয়া। একটু উদাহরণটি লক্ষ্য করো, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম পারক্লোরেট এবং পানি উৎপন্ন করে। হ্যাঁ, এখানে অবশ্যই সোডিয়াম হাইড্রোক্সাইডটা উষ্ণ ও গাঢ়, সোডিয়াম হাইড্রোক্সাইড হইতে হবে। যদি লঘু বা শীতল হতো তাহলে অন্য কোনো উৎপাদ পাওয়া যেত। যাই হোক, তুমি লক্ষ্য করো এখানে বিক্রিয়ক পদার্থে ক্লোরিনের জারণ সংখ্যাটি কিন্তু 0, কিন্তু উৎপাদে ক্লোরিনের জারণ সংখ্যাটি হচ্ছে -1 এবং এটার মধ্যে হচ্ছে +5। তো এখানে যে 0 থেকে -1 হয়েছে, ইলেকট্রন গ্রহণ করে হয়েছে, অর্থাৎ তার কিন্তু এখানে বিজারণ ঘটেছে। একইভাবে এখানে 0 থেকে যে +5 হয়েছে, ইলেকট্রন ত্যাগ করার ফলে হয়েছে, অর্থাৎ তার কিন্তু এখানে জারণ ক্রিয়া ঘটেছে, অর্থাৎ বিক্রিয়াটিতে জারণ বিজারণ ঘটেছে। কিন্তু এখানে বিক্রিয়ক পদার্থে একটি মৌলেরই একই সাথে জারণ এবং একই সাথে বিজারণ ক্রিয়া সংঘটিত হয়েছে। এর জন্য এই ধরনের বিক্রিয়াগুলো হচ্ছে অসামঞ্জস্যতা বিক্রিয়া। অর্থাৎ আমরা যদি সংজ্ঞায়িত করি তাহলে কথাটি দাঁড়ায় যে সমস্ত জারণ বিজারণ বিক্রিয়ায় একটি বিক্রিয়ক পদার্থে একই সাথে একটি বিক্রিয়ক পদার্থের কোন পরমাণুর একই সাথে জারণ এবং বিজারণ ক্রিয়া সংঘটিত হয়, সেই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হয় অসামঞ্জস্যতা বিক্রিয়া। কিন্তু শত জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু ভিন্ন মৌলের ক্ষেত্রে জারণ বিজারণ হয়েছিল, আর অসামঞ্জস্যতা বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু একটি মৌলেরই জারণ হয়েছে এবং ওই মৌলেরই কিন্তু আবার বিজারণ ক্রিয়া সংঘটিত হয়েছে। ঠিক আছে, এরপরে আসো সামঞ্জস্যতা বিক্রিয়া। তো তুমি একটু উদাহরণটা লক্ষ্য করো, এখানে আমি হাইড্রোজেন সালফাইড নিলাম এবং সালফার ডাইঅক্সাইড নিলাম, বিক্রিয়া করার ফলে পাবো আমি পানি এবং কি সালফার। বিক্রিয়ক পদার্থ কিন্তু আছে এখানে একাধিক, কিন্তু এর মধ্যে একটি নির্দিষ্ট বা কমন একটি মৌল আছে, কি সালফার। তো এখানে সালফারের জারণ সংখ্যা কি -2, এখানে কিন্তু সালফারের জারণ সংখ্যা +4। আচ্ছা, আর উৎপাদে গিয়ে লক্ষ্য করো সালফারের জারণ সংখ্যা হয়েছে 0। তাহলে কথা এটাই দাঁড়ালো, একাধিক বিক্রিয়ক পদার্থে একটি নির্দিষ্ট মৌলে ভিন্ন জারণ অবস্থা থেকে উৎপন্ন পদার্থে একটি জারণ অবস্থা পাওয়া গেছে। একাধিক বিক্রিয়ক পদার্থের একটি জারণ বিজারণ বিক্রিয়া অবশ্যই হয়েছে। তাহলে যে সকল জারণ বিজারণ বিক্রিয়ায় একাধিক ভিন্ন বিক্রিয়ক পদার্থে একটি সুনির্দিষ্ট মৌলের ভিন্ন জারণ অবস্থা থেকে উৎপন্ন পদার্থে একটি জারণ অবস্থা সৃষ্টি হয়েছে, তখন এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা কি বলবো? সামঞ্জস্যতা বিক্রিয়া। আসলে কথাটা বললে এমন দাঁড়ায়, বিক্রিয়ক পদার্থ একাধিক থাকবে, তাদের মধ্যে একটি সুনির্দিষ্ট মৌল থাকবে, সেক্ষেত্রে ভিন্ন জারণ অবস্থা থাকবে এবং ওই মৌলটির জারণও ঘটবে, বিজারণও ঘটবে, উৎপাদে গিয়ে বিরঞ্জন বিক্রিয়া বা ব্লিচিং রিঅ্যাকশন। বিরঞ্জন মানে রঙিন বস্তুগুলো বর্ণহীন হওয়া। আমরা বলতে পারি যে সকল জারক বিজারক পদার্থ জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে উদ্ভিজ ও প্রাণীজ রঙিন বস্তুগুলোকে বর্ণহীন করে তাদেরকে বলা হয় বিরঞ্জক পদার্থ। যেমন আমি আবার বলি কথাটা, যে সকল জারক বিজারক পদার্থ জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে উদ্ভিজ ও প্রাণীজ রঙিন বস্তুগুলোকে বর্ণহীন করে তাদেরকে বলা হয় বিরঞ্জক পদার্থ। তুমি লক্ষ্য করো, একটা উদাহরণ তাহলে ক্লোরিন আমি যদি পানিতে দেই তাহলে এখানে উৎপন্ন হয় HCl হাইড্রোজেন ক্লোরাইড, হাইপোক্লোরাস অ্যাসিড HCl প্লাস সদ্য প্রস্তুত অক্সিজেন বা জাইমান অক্সিজেন যোগ করলে ক্লোরিন প্লাস পানি বিক্রিয়া করবে 2HCl সদ্য প্রস্তুত জাইমান অক্সিজেন। এই রঙিন বস্তুর ভিতরে আমি যদি এই জাইমান অক্সিজেনটিকে দেই তাহলে এই রঙিন বস্তুকে ইহা জারিত করে বর্ণহীন বস্তুতে রূপান্তরিত করবে। একইভাবে আরেকটি বিরঞ্জক পদার্থ যদি আমি সালফার ডাইঅক্সাইড নিই, এটা পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে সালফিউরিক অ্যাসিড এবং জাইমান হাইড্রোজেন। এই রঙিন বস্তুকে সদ্য প্রস্তুত হাইড্রোজেন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে বর্ণহীন বস্তুতে রূপান্তরিত করবে। এই ছিল বিভিন্ন ধরনের জারণ বিজারণ বিক্রিয়া। আজকের ক্লাসে আমার এই ছিল মৌলিক ধারণাগুলো।
আমি আগামী ক্লাসে, দ্বিতীয় ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ জারণ বিজারণের সমতাকরণ সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।